মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সায়ন্তনী পুত্রতণ্ডুর কাহিনী গোপন দরজা। প্রতিটা দরজাই আমাদের অন্য এক জগতে নিয়ে যায়। কখনো সে জগৎ অন্য একটা ঘর, দুপুরের বারান্দা কিংবা বেসমেন্টের অন্ধকার। আবার এর পাশাপাশি এমন কিছু দরজা আছে যা যত বন্ধ থাকে ততই মঙ্গল, কারণ সে দরজার ওপারের জগতে হয়তো এমন কেউ লুকিয়ে আছে যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে অন্ধকার থেকে মুক্তি পাবার। দরজার এপারে প্রস্তুতি নিয়ে বসে আছেন আপনি যে কোনো মূল্যে দরজাটাকে বন্ধ রাখতে, কিন্তু দরজাটা কোথায় তাই যদি আপনি না জানেন তাহলে শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে প্রথমবার সায়ন্তনী পুত্রতণ্ডুর কাহিনী গোপন দরজা। রাইয়ের মৃতদেহটা আমার সামনেই পড়েছিল। পরনে আমারই উপহার দেওয়া লাল বেনারসি শাড়ি। সেই লাল শাড়িতে চাপ চাপ রক্ত লেগে আছে। পুলিশ অফিসার সন্তর্পণে হত্যার অস্ত্র তথা প্রমাণ আকৃতির অ্যান্টিক ছুরিটাকে মনোযোগ দিয়ে নেড়ে চেড়ে দেখছিলেন। দেখতে দেখতেই বিড়বিড় করে বললেন, নো ফিঙ্গারপ্রিন্টস, অথচ এটা দিয়েই একাধিকবার স্ট্যাপ করা হয়েছে। রাইয়ের গলার হীরের নেকলেসটা এখন মাটিতে অযত্নে গড়াগড়ি খাচ্ছে। এই নেকলেসটা গতকালই ওকে গিফট করেছিলাম আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে। রাই চিরদিনই অসম্ভব সুন্দরী, তার উপর এই বিশেষ দিনটার জন্যই ও আরো সুন্দর করে সেজেছিল। জমকালো লাল শাড়িতে চোখ ধাঁধিয়ে দেওয়া ঝলমলে হীরের হারটা পরে যখন সে রূপলি জ্যোৎস্নার আলোয় আমার সামনে এসে দাঁড়ালো, তখন মনে হয়েছিল ও আমার চিরপরিচিত স্ত্রী নয়, ও তো রাই নয়, বরং বহু পুরনো লোকগাথায় বর্ণিত বিক্রমগড়ের রানী চন্দ্রকলা। সেই রানী চন্দ্রকলা যার রূপের খ্যাতি আজও কিংবদন্তি হয়ে আছে। এই রাজবাড়ির দেওয়ালে জ্বলজ্বল করছে যে প্রাচীন সুন্দরী শ্রেষ্ঠার একাধিক তৈলচিত্র, সে যেন জীবন্ত হয়ে এসেছিল রাইয়ের মূর্তি ধরে। সেই দীঘল চোখের কোণে বিনম্র লজ্জার সঙ্গে মিশ্রিত তির্যক দহনকারী কটাক্ষ, যক্ষিণী সুন্দরীদের মতো গর্বিত উদ্যত দেহ সৌন্দর্য, অবিকল সেই মোহিনী মূর্তি। আমি চোখ ফেরাতে পারিনি। অস্ফুটে নিজের অজান্তেই বলে ফেলেছিলাম, চন্দ্রকলা। রাই হেসে উঠেছিল। কাছে এসে গলা জড়িয়ে ধরে আমার মুখের খুব কাছে নিয়ে এসেছিল নিজের মুখটা। ফিসফিস করে বলেছিল, বলুন রাজা বিক্রম নারায়ণ সিংহ। অদ্ভুত একটা সুখে চরম আশ্লেষে আমার চোখ বুজে আসে। মনে হয় এই মুহূর্তে প্রাচীন রাজবাড়ির বিরাট বিলাসবহুল শয়নকক্ষে কোনো সাধারণ দম্পতি নয়, স্বয়ং রাজা বিক্রম নারায়ণ সিংহ এবং তার প্রিয়তমা পত্নী রানী চন্দ্রকলা বসে আছেন। আমরা কোনো সাধারণ মানবী নই, বরং এক প্রাচীন কিংবদন্তির দুই পাত্রপাত্রী। কিন্তু তখন কে জানত যে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। রাইয়ের ভাগ্যরেখা যে রানী চন্দ্রকলার অভিশপ্ত পরিণতির দিকেই ইঙ্গিত করছে তা তখন আমার জানা ছিল না। একটা সুন্দর রাত কাটিয়ে দুজনেই চরম সুখ ও তৃপ্তি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কোথাও কোনো আশঙ্কা অনুভব করিনি। হঠাৎ আচমকা শেষ রাতে রাইয়ের আর্তচিৎকার।
আর আর সেই লোকটা এবং ওর হাতের রক্তাক্ত ছুরি। বেশ কিছুক্ষণ ঘরটাকে নানাভাবে পরীক্ষা করে দেখার পর তদন্তকারী অফিসার লাশ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। পোস্টমর্টেম হবে। আমি ক্লান্ত অসহায় চোখে দেখলাম রায় চলে যাচ্ছে। এই 3 বছরের দাম্পত্য জীবনে ও কখনো আমাকে ছেড়ে যায়নি, কিন্তু আজ ওর মৃত্যু কঠিন ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে মনে হলো ও বোধহয় ভীষণ রাগ করে আমায় ছেড়ে যাচ্ছে। মুহূর্তের জন্য ওর হাত স্পর্শ করেই ছেড়ে দিলাম। এত এত শীতল ছিল রায়, এত শীতলতা কি ছিল তার মধ্যে? রাই মানে তো ভীষণ আগ্রাসী একটা দাবানল, ভীষণ উত্তপ্ত একটা মেয়ে। সে এমন হিমশীতল হয়ে গেল কি করে? আচমকা আমার সেই গল্পটার কথা মনে পড়ল, স্নো কুইন। রাই আজ সত্যি সত্যি স্নো কুইন হয়ে গিয়েছে। আচ্ছা, লোকটার চেহারা আপনার স্পষ্ট মনে আছে? প্রয়োজন পড়লে স্কেচ তৈরি করাতে পারবেন? পুলিশ অফিসার গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন। আমি স্থির দৃষ্টিতে রাইয়ের চলে যাওয়া দেখছিলাম। অফিসারের প্রশ্নটা শুনেই কেমন যেন গা শিরশিরিয়ে উঠল। মনে আছে, স্পষ্ট মনে আছে। এত সহজে কি করে ভুলে যাব লোকটাকে? ও মুখ আমি সারা জীবনে ভুলতে পারবো না। সেই জোড়া ভুরু, সেই কোটরাগত দুটো চোখ, সেই হিসহিসে কণ্ঠস্বর। আমি মৃদু মাথা নেড়ে সায় দিলাম। লোকটার মুখ এখনো চোখের সামনে ভাসছে। স্মৃতি থেকে হাতে আঁকা ছবি কেন, যদি ফটোগ্রাফও বের করে দেওয়া সম্ভব হতো তবে তাই দিতাম। তিনি এবার ফিরে দাঁড়ালেন রাধুনী পার্বতী, মালি বিরজু ও চাকর রতনের দিকে। ওদের 3 জনের পরিবারই বংশানুক্রমে এ মহলের সেবা করে আসছে। রাজারানীদের আমলে ওদের পূর্বপুরুষরা এ বাড়িতে কাজ করেছে। সময় বদলেছে, কিন্তু ওদের বিশ্বস্ততা বদলায়নি। অফিসার ভারী গলায় ধমকে বললেন, বাড়িতে একটা আস্ত মানুষ খুন হয়ে গেল আর তোমরা কেউ কিচ্ছুটি দেখতে পেলে না। বললেই হলো, ম্যাডামের চিৎকার শুনতে পাওনি? 3 জনেই মাথা নিচু করে ভয়ে কাঁপছে। ওদের অবস্থা দেখে খারাপ লাগলো। রতনের স্বাভাবিকভাবেই কিছু দেখতে পাওয়ার কথা নয়। তার গঞ্জিকা সেবনের অভ্যেস আছে। রাত হলেই কয়েক ছিলিম টেনে বোম ভোলা হয়ে বসে থাকে। বিরজু বাড়ির বাইরে বাগান সংলগ্ন ছোট্ট একটা বাড়িতে থাকে। এ মহলে কিছু ঘটলে তার জানার কথা নয়। আর পার্বতীর ঘুম কুম্ভকর্ণকেও লজ্জা দেবে। কিন্তু ওরা যদি জেগে থাকতো তাহলেও কি দেখতে পেত? আমার মস্তিষ্কের অভ্যন্তরে অনুরণন করে উঠল সেই হিস হিসে কণ্ঠস্বর। গোপন দরজা স্যার, গোপন দরজা দিয়ে খুনি এসেছিল, আবার সেই পথেই পালিয়ে যায়। একমাত্র রাজা বিক্রম সিংহ ছাড়া তাকে আর কেউ দেখতে পায়নি। রানী চন্দ্রকলার খুনি তাই কখনো ধরা পড়েনি। আমি আস্তে আস্তে বললাম, গোপন দরজা। গোপন দরজা? অফিসার অবাক হয়ে আমার দিকে তাকান। কি বলছেন? কোথায়? এ বাড়িতে একটা গোপন দরজা আছে, যার খবর কেউ জানে না। আমি ঠিক জানি না, কিন্তু ওই লোকটা আমায় বলেছিল। তিনি আশ্চর্য হয়ে বললেন, ওই লোকটা আপনাকে একটা সিক্রেট ডোরের কথা বলল? আপনার কিচ্ছু সন্দেহ হয়নি? স্ট্রেঞ্জ। না, আমি ভেবেছিলাম লোকটা হয় পাগল না হয় বাচাল। ইন্টারেস্টিং। আচ্ছা, আর ঠিক কি কি বলেছিল লোকটা আপনাকে?
বিক্রমগড়ের রাজা ছিলেন বিক্রম নারায়ণ সিংহ। স্বভাবে চরম শৌখিন, গান বাজনা ভালোবাসতেন, শিকার করতেন নিয়মিত, আর ভালোবাসতেন নারীর রূপ। তার বেশ কয়েকজন রানী ও অঢেল উপপত্নী ছিল। তবে অতগুলো রানী ও উপপত্নী থাকা সত্ত্বেও রাজার মনে সুখ ছিল না, কারণ তার কোনো রানী তাকে ওয়ারিশ দিতে পারেনি। রাজা বিক্রম সিংহের দুশ্চিন্তা যায় না, এত বৈভব, এত সম্পদ কার জন্য রেখে যাবেন। অনেক জড়িবুটি খেলেন, যাগযজ্ঞ করালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। যখন হতাশ রাজা প্রায় হাল ছেড়েই দিয়েছেন, ঠিক তখনই দেখা পেলেন চন্দ্রকলা। রাজার তখন বয়স হয়েছে, আর চন্দ্রকলা ষোড়শী। চন্দ্রকলা নয়, একেবারে পূর্ণিমার পূর্ণ চাঁদ। রাজা একেবারে মজে গেলেন। কথাগুলো বলে লোকটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায়। ওর জোড়া ভুরু দুটো যেন আরো ঘন হয়ে এসেছে। লোকটাকে দেখতে ভারী অদ্ভুত। কপালের ওপর ভুরু দুটো দেখলে মনে হয় কোনো শিশু বোধহয় আঁকার খাতায় সমুদ্রের ঢেউ আঁকতে গিয়ে ভুল করে ওর কপালে এঁকে দিয়েছে। চোখ দুটো বসা, নাকটা খাড়া, ঠোঁট দুটো এমনই বিপজ্জনক রকমের চওড়া যে ভয় হয় একটু হাসলেই বুঝি মুখ ছাড়িয়ে কান পর্যন্ত চলে যাবে। এমন মুখ কার্টুন ক্যারেক্টারে অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। চন্দ্রকলা এতটাই সুন্দরী ছিলেন যে রাজার তাকে দু চোখ ভরে দেখেও মন ভরত না। রাজা বিক্রম নারায়ণ একটু খ্যাপাটে স্বভাবের ছিলেন। তিনি প্রথমে চিত্রশিল্পী ডেকে চন্দ্রকলার ছবি আঁকলেন। নানা বিভঙ্গে আঁকা সেই সব ছবি রাজবাড়ির দেওয়ালে টাঙালেন, কিন্তু তাতেও রাজার পাগলামি গেল না। এরপর তিনি সারা বাড়িতে, ছাদে, দেওয়ালে দামি কাঁচের আয়না বসালেন। ফলস্বরূপ রানী চন্দ্রকলা যখন হেঁটে যেতেন, চতুর্দিকে তার প্রতিবিম্ব পড়ত। এমনকি দরবারে এমন কৌশলে আয়না বসানো হয়েছিল যে চন্দ্রকলা অন্দরমহলে থাকলেও রাজা দরবারে বসে তাকে দেখতে পেতেন। আমি মনে মনে একটু বিরক্ত হচ্ছিলাম। লোকটার ঘ্যান ঘ্যান শুনতে মোটেই ভালো লাগছে না। এই মুহূর্তে একটু একা থাকতে চাইছিলাম। রাজবাড়ির সামনে চমৎকার একটা বাগান আছে, সেখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল। শহরের কান ঝালাপালা করা যান্ত্রিক চিৎকারে অতিষ্ঠ কান এখানে বড় শান্তি খুঁজে পেয়েছে। চতুর্দিকে ফুলের মিষ্টি সুবাস এবং অনাহত নিস্তব্ধতা। এই নীরবতাকে আপ্রাণ উপভোগ করতে চাইছি, অথচ এই লোকটা কোথা থেকে হঠাৎ এসে উদয় হলো। কথা নেই, বার্তা নেই, দুম করে আমার পাশের চেয়ারে বসে প্রথমে খেজুরে আলাপ শুরু করলো। কিছুক্ষণ এটা সেটা বলার পর বলল, বিক্রমগড়ে নতুন বুঝি? আমি তখন নিবিষ্ট মনে পাখিদের ঘরে ফিরে আসা দেখছিলাম। তারা এখন আকাশে দীঘল ডানার ছায়া বিস্তার করেছে। সূর্যাস্তের সিঁদুরে সোনালি আলোয় স্নান করছে গোটা প্রকৃতি। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছিল না। অন্যমনস্কভাবে উত্তর দিই, হ্যাঁ, তা কতদিন থাকা হবে? খ্যানখ্যানে গলার প্রশ্নটা ভালো লাগলো না, তবু ভদ্রতাবশত বললাম, আপাতত দিন 15, তবে মাঝে মধ্যেই সময় পেলে আসব। স্বরবর্ণের প্রথম অক্ষরটা উচ্চারণ করে ও একটু থামল, তারপর বলল, তার মানে ঠিকই শুনেছি, এ বাড়িটা বিক্রি হয়েছে। নিশ্চয়ই আপনি কিনেছেন, তাই না? আমি ওর দিকে তাকালাম। বলা ভালো, মাপলাম। লোকটা পাজি না পাগল বোঝা মুশকিল।
তবু সংক্ষেপে জানাই। হ্যাঁ, তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে ওর গল্প। সে গল্প আর থামেই না। অদ্ভুত লোক, শ্রোতা আদৌ শুনছে কিনা সে খেয়ালই নেই। আপন মনে ক্রমাগত বকবক করে চলেছে। যদিও ওর কাছে নতুন কিছু জানার নেই। এই রাজবাড়িতে রানী চন্দ্রকলার ছবিগুলো আর আয়নার বহর আমরা প্রথম দিনই দেখেছি। রায় কৌতূহলী হয়ে জানতে চেয়েছিল, এত আয়না কেন এখানে? রাজবাড়ির বহু বছরের বিশ্বস্ত চাকর রতন মৃদু হেসে জানিয়েছিল রাজা বিক্রম নারায়ণ সিংহ এবং রানী চন্দ্রকলার ইতিহাস। সব শুনে রায়ের সপাট মন্তব্য। রাজামশাই মোটেই পাগল ছিলেন না, বরং বহুত চালু মাল। নির্ঘাত বউকে সন্দেহ করতেন, নিজে বুড়ো বয়সে একটা ছুরিকে বিয়ে করেছেন কিনা, তার উপর আবার ওরকম মার্ভেলাস রূপসী। সে আমলে তো সিসিটিভি ছিল না, তাই এমন করে আয়না বসিয়েছিলেন যাতে বউয়ের ওপর প্রতি মুহূর্তে নজরদারি করা যায়। রতন হেসে ফেলল, তারপর জানালো, ও কি জানি ম্যাডাম, আমরা তো ছোটবেলা থেকেই বাপ দাদার মুখে রাজা রানীর পাগলামির গল্প শুনে আসছি। এইভাবে তো কোনোদিন কেউ বলেনি। রাজার পাগলামি তো শুনলাম, রানীর পাগলামিটা আবার কিরকম? রায় কৌতূহলী। রানী চন্দ্রকলা নিজের রূপ রাজপ্রাসাদের চতুর্দিকে দেখতে দেখতে এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে নিজের সুন্দর চেহারার ওপর তার ঘেন্না ধরে গেল। শেষমেশ বিরক্ত হয়ে এমন একটা আয়নার আবদার করে বসলেন যাতে তাকে মোটেই সুন্দর না দেখায়। রায় অবাক হয়েছিল, ওর সঙ্গে আমিও অবাক হয়ে বললাম, যা, এরকম আবার হয় নাকি? হে কি জাতীয় অবাস্তব আবদার! রাজা রানীর ব্যাপার স্যাপার, ওরা কি আর আমাদের মতো সাধারণ মানুষ? ওদের কাছে কিছুই অসম্ভব ছিল না। রতন মৃদু হাসে। তারপর রাজা বিক্রম নারায়ণ আর কি করেন? প্রিয় রানীর আবদার বলে কথা, ফেলতে তো পারেন না। তিনি তখন অনেক খুঁজে টুজে প্রচুর টাকা খরচা করে একখানা অদ্ভুত আয়না আমদানি করলেন। সে আয়না এমনই যে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসটাকেও সে আয়নায় সবচেয়ে বিচ্ছিরি দেখাবে। রায় প্রায় লাফিয়ে ওঠে। সেই আয়নাটা এখনো আছে? সে জানায়, আছে ম্যাডাম, আছে। রানীমার মহলেই আছে। বিশ্বাস না হলে নিজেই দেখে নিতে পারেন। রায় তখনই আয়নাটাকে দেখার জন্য দৌড়ালো। আমিও পেছন পেছন গেলাম। আয়নাটাকে দেখার কৌতূহল আমারও ছিল। শৈশব থেকেই আয়না সম্পর্কে অনেক গল্প শুনেছি। স্নো হোয়াইটের ইভিল কুইনের সত্যবাদী আয়না, স্নো কুইনের শয়তানি দর্পণ থেকে ব্লাডি মেরি, ব্লু বেবি, সব মিথই জানা ছিল। তাই এরকম একটা অদ্ভুত আয়নার কথা শুনে সেটাকে দেখার কৌতূহল নিবৃত করতে পারলাম না। রানী চন্দ্রকলার সেই অদ্ভুত উড়ে আয়নাটাকে খুঁজে পেতে অবশ্য আমাদের খুব একটা বেগ পেতে হয়নি। রাজা রানীর শয়নকক্ষেই ওটা সগৌরবে বিরাজমান। দেখতে এমন কিছু নয়। আয়নাটার চতুর্দিকে রূপোর কারুকার্যমণ্ডিত ফ্রেমটা এখনো চকচকে। দেখলেই বোঝা যায় ওটাকে রীতিমতো রক্ষণাবেক্ষণ করা হয়। এমনিতে আর কোনো বিশেষত্ব নেই, নেহাতি আর 5টা সাধারণ আয়নার মতোই। কিন্তু রায় যখন ওটার সামনে গিয়ে দাঁড়ালো তখন আয়নায় ওর প্রতিফলন দেখে আমার চক্ষু চড়ক গাছ। অমন সুন্দরী মেয়েটাকে কি ভয়ঙ্কর লাগছে! কোথায় তার অগাধ সৌন্দর্য! এক ঝলক দেখেই চোখ ফিরিয়ে নিলাম। কি কুৎসিত আয়নাটা, কি কদাকার তার প্রতিবিম্ব! অদ্ভুত ব্যাপার, রায় কিন্তু তার কুৎসিত প্রতিবিম্ব দেখে একটুও ঘাবড়ালো না, বরং হেসেই কুটোপাটি। হাসতে হাসতেই আমার দিকে তাকিয়ে বলল, দেখো দেখো আমাকে কেমন লাগছে। রায়কে অবিকল একটা রাগী ভাম বিড়ালের মতো লাগছিল। একটা বিশ্রী রসিকতার মতো ওর প্রতিবিম্ব যেন আমায় ভেঙচি কাটছে। বিরক্ত হয়ে বললাম, না, রানী চন্দ্রকলার রুচির প্রশংসা করা যাচ্ছে না। এত টাকা দিয়ে এরকম কুৎসিত জিনিস আমদানি করার কোনো মানে হয়?
রিল্যাক্স সোনা, এটা জাস্ট একটা রিফ্লেকশন। আসলে কাঁচটায় কিছু কারিকুরি আছে, দেখো নি উত্তল অবতল আয়নায় মানুষের মুখের ধরন কেমন পাল্টে যায়। কখনো মুখটা হাড়ির মতো দেখায়, কখনো বাঁশের মতো লম্বাটে। এটাও সেরকমই কিছু, জাস্ট সায়েন্স। রায় নরম হাসল। যাই হোক, আমি আস্তে আস্তে বলি, তুমি এটা সামনে আর দাঁড়িও না রাই, আমার ভালো লাগছে না। আমার তো ভারী মজা লাগছে। ওর চিরপরিচিত ছেলে মানুষই ঢঙে ঘাড় কাত করে বলল, আচ্ছা একটা কথা বলো, আমি যদি সত্যি ওই রিফ্লেকশনটার মতো দেখতে হতাম, তবে কি তুমি আমার এমন করে ভালোবাসতে? ওর প্রশ্নটা আমায় আঘাত করলো। এই 3 বছরের দাম্পত্য জীবনে আমাদের দুজনকেই অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু এরকম মোক্ষম প্রশ্নের সামনে কখনো দাঁড়াতে হয়নি। টের পেলাম মনের মধ্যে একটা অশুভ আশঙ্কা ফনা বিস্তার করছে। মনে পড়ে যাচ্ছিল স্নো কুইন গল্পের সেই আয়নাটার কথা। সেই আয়নাটাও সব সুন্দরকে কুৎসিত করে দিত। সেই আয়নার কাঁচের টুকরো যার চোখে বা হৃদয়ে প্রবেশ করত, তার হৃদয় হয়ে যেত বরফের মতো শীতল, কঠিন, প্রেমহীন, নিষ্ঠুর। তার চোখ দুনিয়ার কোনো সৌন্দর্যকে আর দেখতে পেত না। সব সুন্দরকেই সে কুৎসিত দেখত। আমার ভয় হলো রাইয়ের সঙ্গেও তেমন কিছু ঘটবে না তো। তাকিয়ে দেখলাম ওর চোখে ইতিমধ্যেই একটা নিষ্ঠুর কৌতুক ঝিকমিক করছে। ও জানে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কি ভাবছেন স্যার? অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। লোকটার কথায় সম্বিত ফিরল। তাকিয়ে দেখি সে অদ্ভুতভাবে হাসছে। আপনার স্ত্রীর খুব পছন্দ না আয়নাটা? প্রায় ওটার সামনে দাঁড়িয়ে থাকেন, তাই না? আমি চমকে উঠলাম। লোকটা এই কথাটা জানলো কি করে? সত্যি রায় সময় পেলেই ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে থাকে। আজকাল এটা ওকে প্রায় নেশার মতো আচ্ছন্ন করে ফেলেছে। এমনকি গভীর রাতেও অনেক সময় ঘুম থেকে উঠে আবিষ্কার করেছি রাই আয়নাটায় ওর প্রতিফলন দেখছে। আমার ভয় হয়, খুব ভয় হয়। ওই আয়নার সামনেই রানী চন্দ্রকলার মৃতদেহটা পড়েছিল। লোকটা বিড়বিড় করে বলে, চন্দ্রকলা তখন গর্ভবতী ছিলেন। অবশেষে রাজা বিক্রম সিংহের এত দিনের আশা পূর্ণ হতে চলেছিল। সেই আনন্দে মহাভোজ হলো। গোটা বিক্রমগড় উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। রানী চন্দ্রকলাকে সেদিন স্বর্গের দেবীর মতো দেখাচ্ছিল। তিনি পরিপূর্ণ নারীত্বের অধিকারী হয়েছিলেন, মা হতে চলেছিলেন। অথচ সে একটু থেমে যোগ করল, আপনার স্ত্রীও তো। আবার চমক। কে এই লোকটা? অন্তর্যামী? রাই যে অন্তঃসত্ত্বা এই খবরটা আমরা এখনো পর্যন্ত আমাদের পরিবারের কাউকে বলিনি। অথচ এই লোকটা ওই গোপনতম কথাটাও জানে। তাছাড়া ও কি বলতে চায়? আমার মনের মধ্যে আবার সেই অশুভ আশঙ্কা জাঁকিয়ে বসল। কোনো মতে বললাম, আপনি আপনি কি বলতে চাইছেন? একটা গোপন দরজার কথা। সে মুচকি হাসল। গোপন দরজা স্যার। সেই গোপন দরজা দিয়ে খুনি মহলের ভেতরে এসেছিল, আবার সেই পথেই পালিয়ে গিয়েছিল। একমাত্র রাজা বিক্রম সিংহ ছাড়া তাকে আর কেউ দেখতে পায়নি। রানী চন্দ্রকলার খুনি তাই কখনো ধরা পড়েনি। আমি স্তম্ভিত হয়ে ওর দিকে তাকিয়ে থাকি।
লোকটা কি সত্যি খাপ ছাড়া কথা বলছে, নাকি অফিসার কৌতূহলী স্বরে জানতে চান, বুঝলাম। তা ওই একবারই আপনার সঙ্গে লোকটার দেখা হয়েছিল, নাকি পরে আবার দেখেছিলেন? ভীষণ ক্লান্ত লাগছিল। রায়ের মৃত্যুটা আমাকে বিধ্বস্ত বিপন্ন করে দিয়ে গেছে। মনে হচ্ছে একটা জোরদার ভূমিকম্প এসে আমার স্বপ্নের বাড়িটাকে দুমড়ে মুচড়ে ধূলিসাৎ করে দিয়েছে। সেই কম্পন এখনো বুকের ভেতরে টের পাচ্ছি। কোনো রিক্টার স্কেলে সেই কম্পনকে মাপা যায় না। শুধু বুঝতে পারছি অভ্যন্তরে কিছু ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি ক্লান্ত চোখ তুলে তাকালাম ওর দিকে, কিন্তু জবাব দেওয়ার আগেই রতন কুণ্ঠিত স্বরে বলল, স্যার, অফিসারের দৃষ্টি রতনের দিকে নিবদ্ধ হয়। কিছু বলবে? হ্যাঁ স্যার, খুনের সময় আমি কাউকে দেখতে পাইনি ঠিকই, কিন্তু বেশ কিছুদিন ধরেই একটা বিটকেল দেখতে লোক বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। সাহেব যেমন বলছেন অবিকল তেমনই। আমি তো প্রথমে দেখেই আঁতকে উঠেছিলাম, ভেবেছিলাম বোধহয় কোনো ভয় দেখানো মুখোশ পড়েছে। আই সি। অফিসারের কপালে ভাঁজ পড়ল। লোকটাকে এর আগে কখনো দেখেছো? মানে ও কি বিক্রমগড়েরই লোক? রতন বলল, বিক্রমগড় খুব ছোট জায়গা স্যার, এখানে সবাই সবাইকে চেনে। আর আমি তো এখানে জন্ম থেকেই আছি। এই লোকটাকে কখনো দেখিনি। সত্যি কথা বলতে ওরকম ভয়ঙ্কর মুখ আমি জন্মেও দেখিনি। আর যাই হোক, ও বিক্রমগড়ের লোক নয়। তিনি জিজ্ঞাসা করেন, তুমি লোকটাকে চেনো না, অথচ সে তোমার বাড়ির চারিপাশে ঘুরঘুর করছে আর তুমি কিচ্ছুটি জিজ্ঞাসা করলে না। লোকটাকে চেপে ধরলে না কেন? জিজ্ঞাসা করতে পারলে না তার উদ্দেশ্যটা কি? রতন একটু থেমে সসংকোচে বলে, আমি আমি ওকে বীরজুর সঙ্গে কথা বলতে দেখেছিলাম। ভেবেছিলাম ও হয়তো বীরজুর চেনা কেউ হবে, তাই আর কিছু বলিনি। অফিসারের সপ্রশ্ন দৃষ্টি এবার বীরজুকে স্পর্শ করেছে। তিনি কিছু বলার আগেই বীরজু হাউ মাউ করে কেঁদে উঠল। মাইনি বলছি হুজুর, আমি ওই লোকটাকে আগে কখনো দেখিনি। কিছুদিন আগে ওই সাহেবের সাথে বাগানের চেয়ারে বসে থাকতে দেখেছিলাম, তাই ভেবেছি হয়তো উনি সাহেবের বন্ধু টন্ধু হবেন। ভদ্রলোক নিজেও তো তাই বলেছিলেন। বাবা, তা কি বলেছিলেন উনি তোমাকে? বীরজু একটু ভেবে বলল, বলছিলেন যে উনি সাহেবের খুব পরিচিত, এই সেই। আমার কাছে ওই মহলের ব্যাপারে জানতে চাইছিলেন, আর জিজ্ঞাসা করছিলেন যে গোপন দরজাটা ঠিক কোথায়। তিনি মাথা ঝাঁকালেন। আবার সেই গোপন দরজা। তুমি কি বললে? ছাড়ো, তার আগে তুমি আমাকে একটা কথা বলো, এখানে কি সত্যি কোনো গোপন দরজা আছে? সে দুহাত জোর করে গরুর পক্ষীর মতো ভঙ্গি করে বলল, হে হুজুর, আমি এখানে মালির কাজ করি, বাগানের বাইরে থাকি, বাড়ির ভিতরে আসা যাওয়া নেই। মহলের ভিতরের খবর রাখবো কি করে বলুন? তবে এইরকম পুরনো রাজবাড়িতে শুনেছি গুপ্ত কুঠরি, দরজা, গুমঘর এইসব থাকে। এখানেও থাকাটা অসম্ভব নয়, কিন্তু থাকলেও সেটা আমার তো জানার কথা নয়। ওই বাবুকেও আমি একই কথা বলেছিলাম। উনি আমাকে দরজার খোঁজ করার জন্য জোরাজুরিও করেন, এমনকি দরজাটা খুঁজে দিতে পারলে অনেক টাকাও দেবেন বলেছিলেন। ও আই সি। তোমাকে অতগুলো টাকার লোভ দেখালো আর তুমিও দরজাটা খুঁজে দিলে? অফিসারের কণ্ঠস্বরে সন্দেহের ছায়া প্রকট। বীরজু কাঁদো কাঁদো হয়ে বলল, বিশ্বাস করুন হুজুর, মা কালীর দিব্যি বলছি, আমি ওইসব পারি না, ও আমার দ্বারা হয় না। আমি ছাপোষা মানুষ, বাগানের দেখভাল করি, ওসব দরজা টরজা খুঁজে বেড়ানো আমার কাজ নয়। তার উপর এই এত বড় মহলে দরজা জানলার কোনো শেষ নেই। এর মধ্যে কোথায় কোন দরজা লুকিয়ে আছে
তা খুঁজে বের করা কি আমার সাধ্যি? অফিসারের মুখ দেখে মনে হলো রতন আর বীরজুর কথা তার আদৌ বিশ্বাস হয়নি। তিনি হয়তো ওদের দুজনকেই সন্দেহ করছেন। আমার মনেও একটা প্রচ্ছন্ন আশঙ্কা উঁকি মারল। ওদের কারোর সঙ্গে লোকটার যোগ নেই তো? ওরা দুজনেই বহু বছর ধরে এই মহলে আছে। ওদের বাপ দাদারাও এ বাড়িতে চাকরি করেছে, তাই গুপ্ত কুঠুরি বা গোপন দরজার খবর জানা ওদের পক্ষে অসম্ভব নয়। টাকার লোভে ওরাই বিশ্বাসঘাতকতা করেনি তো? আপনাদের একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। শীতল স্বরে বললেন অফিসার। লোকটা স্কেচ করা জরুরি। আপনারা তিনজনেই লোকটাকে দেখেছেন, তাই একটু থেমে আমার কাছে এসে যোগ করলেন, আর দেখুন, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো তদন্ত চালিয়ে যেতে হবে। আর আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা একটা মার্ডার কেস। ইটস ওকে অফিসার। মাথা নেড়ে সম্মতি জানায়। ব্যাপারটা তিক্ত হলেও সত্য যে এই মুহূর্তে ওর চোখে রতন এবং বীরজুর চেয়েও বেশি সন্দেহভাজন স্বয়ং আমি। স্ত্রী মারা গেলে প্রাথমিক সন্দেহটা চিরদিনই স্বামীর ওপর পড়ে। আমি বুঝতে পারছিলাম এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। রানী চন্দ্রকলা কেন ওই কুৎসিত আয়নাটাকে আমদানি করেছিলেন বলুন তো? লোকটার প্রশ্নে আমি বিরক্ত হলাম। তার সঙ্গে একটু সতর্কতা অবলম্বন করতে হলো, কারণ আমি কিছু বললেই ও ফের গ্রামোফোন রেকর্ডের মতো বাজতে শুরু করবে। সত্যি কথা বলতে কি, রানী চন্দ্রকলাকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ওসব রাজা রানীদের কিস্সা ঢের শুনেছি। এ লোকটা কি আমায় বাচ্চা পেয়েছে যে রূপকথার গল্প শুনিয়ে ভুলিয়ে রাখবে? আর ওর মতো বেয়াক্কেলে লোক আমি আর দেখিনি। যখনই বাগানে বসে সন্ধ্যের সৌন্দর্য উপভোগ করতে চাই, তখনই বেটা যেন মাটি ফুঁড়ে এসে হাজির হয় এবং যথারীতি জ্বালাতে শুরু করে। আমি স্বাভাবিকভাবেই নিরুত্তর হয়ে বসে রইলাম। লোকটা চোখ পিটপিট করে আমাকে ভালো করে জরিপ করে নিয়ে বলল, আপনার কি মনে হয় এটা নেহাতি একটা খেয়াল? এবার একটু কঠিন স্বরে বললাম, আমার কিছুই মনে হয় না, ওইসব নিয়ে আমি ভাবি না। ও একটু অর্থপূর্ণ হাসল, তারপর বলল, আপনি দেখতে ভারী সুন্দর। যদি একটু কুৎসিত হতেন, এই এই আমার মতো দেখতে হতেন, তবে নিশ্চয়ই ভাবতেন। মানে? ওর কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। ইচ্ছে করছিল বেটাকে এক্ষুনি অর্ধচন্দ্র দিয়ে বিদায় করি, কিন্তু সেই ইচ্ছা মনের মধ্যেই চেপে রাখলাম। মানে চন্দ্রকলা কুৎসিত জিনিস পছন্দ করতেন, সেই জন্যই আয়নাটাকে আনিয়েছিলেন। আর কুৎসিতের প্রতি সব সুন্দরী নারীরই একটা অমোঘ আকর্ষণ থাকে। সব সুন্দরী আসলে মনে মনে একজন কুদর্শন পুরুষকে কামনা করে। হ্যাঁ, ওদের একটা অদ্ভুত মোহ থাকে, বুঝলেন? চতুর্দিকে অঢেল সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়, বুঝলেন? লোকটা বলেই চলল, সৌন্দর্য যখন কমন জিনিস হয়ে দাঁড়ায়, তখন কদাকারকেই আনকমন মনে হয়। আর মেয়েরা সবসময় আনকমনের পূজারী। কি অদ্ভুত থিওরি! আমার রীতিমতো হাসি পেল। যদি সত্যিই তাই হতো, তবে রাই আমাকে বিয়েই করতো না। আমি এবং আমার বহুদিনের বন্ধু কাম বিজনেস পার্টনার প্রণব একসঙ্গে রাইয়ের প্রেমে পড়েছিলাম। কিন্তু প্রণব দেখতে সত্যি কুদর্শন ছিল। লোমশ গরিলার মতো দানবীয় চেহারা, কুচকুচে কালো রং, মাথার টাকটা কালাহারি মরুভূমির মতো সর্বগ্রাসী ভঙ্গিতে ক্রমাগত এগিয়ে চলেছে। ওর পাশে স্মার্ট ঝকঝকে চেহারার আমি তো রীতিমতো রাজপুত্রের স্বামী। স্বাভাবিকভাবেই রাই আমাকেই বেছে নেয়।
অবশ্য তাতে আমার আর প্রণবের সম্পর্কে ভাঙন ধরেনি। ও ব্যাপারটাকে খুব স্পোর্টিংলি নিয়েছিল। আমার বিয়েতে ওই সব থেকে বেশি লম্পঝম্প করেছিল, এমনকি আজও আমার বাড়িতে প্রণবের অবাধ আসা যাওয়া। আপনি ওথেলোর গল্প শোনেননি? সুন্দরী ডেসডিমোনা কেমন তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল বলুন তো। লোকটার বক বক আর থামে না। কিংবা দ্য হাঞ্চ ব্যাক অফ নোটারডামের কুঁজো, কুদর্শন, কুয়াসিমোটোকে মনে আছে? সুন্দরী এসমারেলডা আর তার প্রেম কাহিনী। বিউটি অ্যান্ড দ্য বিস্ট পড়েছেন নিশ্চয়ই, অথবা শ্রেক দেখেছেন। রাজকুমারী ফিওনা এক বিটিকিচ্ছিরি রাক্ষসকে ভালোবেসেছিলেন, কেন বলুন তো? একটু কঠোর স্বরে বললাম, জানি না, আর জানতে চাইও না। লোকটা কেমন যেন অদ্ভুতভাবে খিক খিক করে হাসলো। তার কারণ নায়করা সবাই হতকুচ্ছিত ছিলেন, আর সুন্দরী মেয়েরা অসুন্দরকেই বেশি পছন্দ করে। এটাই নিয়ম। নিকুচি করেছে নিয়মের। আমি এবার বিরক্তি প্রকাশ না করে আর পারলাম না। তেতো গলায় বললাম, যদি কিছু মনে না করেন, এই মুহূর্তে আমি একটু একা থাকতে চাইছি। অবশ্যই একা থাকবেন। বলতে বলতেই সে উঠে দাঁড়ালো। কান এঁটো করা হাসি হেসে বলল, রাজা বিক্রম নারায়ণ সিংহ রীতিমতো সুদর্শন পুরুষ ছিলেন, আর আপনিও। কথাটা শেষ করেই লোকটা সন্ধ্যের অন্ধকারে মিলিয়ে গেল। ততক্ষণে চারপাশে ছায়া ঘেরা আঁধার নেমে এসেছে। পাখিরা ফিরে গিয়েছে নিড়ে। আশেপাশে ঝিঁঝির ডাকও শুনতে পাচ্ছি। শান্ত স্তিমিত স্ফুলিঙ্গ নিয়ে জোনাকিরা টুপ টুপ করে জ্বলছে, নিভছে। কোথা থেকে যেন সন্ধ্যারতির সুমধুর শঙ্খ ঘণ্টার ধ্বনি ভেসে এলো। এখন চতুর্দিকে জমাট অন্ধকার। বাগানে বসে থাকলে মশা কিংবা অন্যান্য কীট পতঙ্গের কামড় খাওয়ার সম্ভাবনাই প্রবল। তাই বাধ্য হয়ে উঠে পড়লাম। দোতলার সিঁড়ি বেয়ে বেডরুমের দিকে যেতে যেতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এসে ঝাপটা মারল। পাখির দানা, শুকনো ফল আর সুগন্ধি মোমবাতির মিশ্রিত সুবাস। সারা মহলে জ্বলজ্বল করছে বিজলি বাতি, অর্থাৎ কারেন্ট আছে। তাহলে মোমবাতি কে জ্বালালো? অবাক হয়ে বেডরুমের দিকে তাকাই। একমাত্র সেখানেই ইলেকট্রিকের তীব্র আলো নেই, বরং অদ্ভুত স্নিগ্ধ আলোয় ভরে আছে ঘরটা। রায় মোমবাতি জ্বেলেছে নাকি? কেন? ফিউজ উড়ে যায়নি তো? ব্যস্ত হয়ে ছুটে গেলাম বেডরুমের দিকে। রাইয়ের আবার লোডশেডিং বা অন্ধকার বিশেষ পছন্দ নয়। যদি ফিউজ উড়ে গিয়ে থাকে তবে এক্ষুনি রতনকে বলতে হবে। কে জানে, ইলেকট্রিসিটির অভাবে আবার আমার মহিষী গোঁসায় নাকের পাটা ফুলিয়ে বসে আছেন কিনা। না, রায় রাগ করেননি, ফিউজও যায়নি। ঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে আমারই ফিউজ উড়ে যাওয়ার উপক্রম। রায় ঘরে প্রচুর মোমবাতি জেলে রেখেছে। নানা রঙের মোমগুলোর আলো একসঙ্গে মিলেমিশে সোনালি প্রভা তৈরি করেছে। সেই অপূর্ব বিচ্ছুরণের মধ্যে দাঁড়িয়ে আছে ও। মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো সোনালি অভ্র চিকমিক করছে ওর মুখে, দুই বাহুতে, সারা গায়ে। রায়ের চোখে অদ্ভুত মোহমুদির দৃষ্টি। ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে আয়নাটার দিকে। দু চোখে পরম ভালোবাসা নিয়ে দেখছে ওর বিকৃত প্রতিবিম্বকে। আমি স্তম্ভিত।
তাহলে পুলিশকে আমার স্কেচ দিয়েই এলেন শেষ পর্যন্ত, হ্যাঁ? এই মুহূর্তে আমি আবার সেই লোকটার মুখোমুখি। সেই লোকটা, সেই খুনি, আমার আমার রাইয়ের হত্যাকারী একদম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে করলেই ওর উপর ঝাঁপিয়ে পড়তে পারি, কেটে ছিঁড়ে কুচি কুচি করে দিতে পারি, নিষ্ঠুর হাতে কেটে দিতে পারি শয়তানটার গলার নলি। একটু আগেই পুলিশ স্টেশন থেকে ফিরেছি। অফিসার আর্টিস্টকে দিয়ে স্কেচ তৈরি করিয়েছেন। আমি দেখলাম এক অদ্ভুত ম্যাজিকের সাদা পাতায় অবিকল ফুটে উঠছে সেই মুখ, সেই জোড়া ভুরু, কোটরাগত চোখ, প্রসারিত ঠোঁট, সেই শয়তানটা। তিনি ছবিটা রতন আর বীরজুকে দেখালেন। ওরা দুজনেই সম্মতি জানালো। অফিসার আরেকবার স্কেচটার দিকে তাকিয়ে কনস্টেবলকে ছবিটা দিয়ে দিলেন। গুপ্ত, এই ছবিটা ইমিডিয়েটলি গোটা বিক্রমগড় আর আশেপাশের সমস্ত এলাকায় সার্কুলেট করাও। একটা সেলুট ঠুকে কনস্টেবল ছবিটা নিয়ে হুকুম তামিল করতে চলে গেল। অফিসার এবার আমার দিকে ফিরলেন। দেখুন, আপনার বাড়িটা আমরা কাল খুঁজে দেখব। সিক্রেট ডোর যদি কিছু থেকেই থাকে তবে সেটা খুঁজে পাওয়া আগে জরুরি। আশা করি আমাদের সার্চ করতে দিতে আপনার কোনো আপত্তি নেই। নো অফিসার, আমি সম্মতি জানালাম। তিনি একটু ক্লান্ত ভঙ্গিতে বললেন, বেশ, ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। বডি পোস্টমর্টমের পর পেয়ে যাবেন, তবে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ শহর ছেড়ে যাবেন না। এইসব নিয়মকানুন আমি ভালো করেই জানি, তাই পুলিশকে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েই ফিরে এলাম রাজমহলে। কিন্তু তখন কে জানতো যে পুলিশ যাকে তন্ন তন্ন করে চতুর্দিকে খুঁজছে, যার হুলিয়া জারি করেছে, সে স্বয়ং আমার শয়নকক্ষেই অপেক্ষা করছে আমার জন্য। খুনি আর কোথাও নয়, একদম মার্ডার স্পটেই উপস্থিত। ও ফিরে এসেছে এখানেই। কি করতে এসেছে? ওরা খুবই বিশ্বস্ত, তাই না? লোকটা হাসলো। মনে হলো ওর ঠোঁট দুটো মুখের বেড় ছাড়িয়ে বেরিয়ে যাবে। মৃদু হাসতে হাসতে বলল, ওদের পূর্বপুরুষও এমনই বিশ্বস্ত ছিল। আমি ওর দিকে অনির্বাণ দৃষ্টিতে তাকিয়েছিলাম। এই আমার রাইয়ের খুনি। ও আমার প্রেমের বুকে ছুরি বসিয়েছে, অথচ আশ্চর্য, আমার মধ্যে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধ স্পৃহাও নেই। সমস্ত অনুভব যেন বরফের মতো শীতল। হৃৎপিণ্ডটা বুঝি বরফ হয়ে গিয়েছে। রাজা বিক্রম নারায়ণ সিংহ জানতেন যে তিনি কখনো সন্তানের পিতা হতে পারবেন না। লোকটার মুখের প্রত্যেকটা শব্দ যেন ছুরির মতো বারবার আমার বুকে কোপ বসাচ্ছে। আর আপনি? আমি যথারীতি নিরুত্তর। কিছু কিছু কথা প্রকাশ্যে না আসাই ভালো। সেগুলোকে সব সময় গোপন দরজার পেছনেই রাখতে হয়। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে রাইয়ের খুনি। অবিকল সেই মুখ, সেই ভয়ঙ্কর জোড়া ভুরু, সেই বসা চোখ। একটু আগেই পুলিশ স্টেশনের আর্টিস্টকে ওর বর্ণনা দিয়ে এসেছি আমি। এই মুহূর্তে ও দাঁড়িয়ে রয়েছে একদম মুখোমুখি, আমাদের বেডরুমের আয়নার ভেতরে। সেই আয়না যাতে সব কিছুকেই কুৎসিত দেখায়। ওই আয়নায় দাঁড়িয়েই এখন হাসছে আমার বিকৃত প্রতিবিম্ব। মস্তিষ্কের অভ্যন্তরে শুনতে পেলাম তার
হিসে কণ্ঠস্বর। এবার কি বুঝছেন গোপন দরজাটা ঠিক কোথায়? লোকে বলে ইতিহাস নাকি বারবার নিজেকে প্রদক্ষিণ করতে থাকে, কিন্তু কেন? সত্যি কি ইতিহাস প্রদক্ষিণ করে, নাকি মানুষের ইতিহাসকে চিরকালই পরিচালিত করেছে মানুষের লোভ, লালসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ স্পৃহা? এবং সব কিছু বদলে গেলেও কালের যাত্রাপথ এই প্রবৃত্তিগুলোকে পরিবর্তন করতে পারেনি। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বরেন, তমাল ও সুচিস্মিতা। শব্দগ্রহণে অনুভব, আবাহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক। পোস্ট ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন সায়ন্তনী পুত্রতণ্ডুর কাহিনী গোপন দরজা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।